Okay, can we start our lecture? Are you ready? Yes, sir. Okay. Okay. We will discuss about organ function test. Okay. Clinical biochemistry organ function test. So, what is clinical biochemistry? Clinical biochemistry is the area of clinical pathology that is generally concerned with analysis of body fluids. Okay. Analysis of body fluid. Clinical chemistry is the chemistry which deals with the study of body. Okay. Clinical biochemistry is the area of clinical pathology that is generally concerned with analysis of bodily fluid. That is, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি আলোচনা করে হলো আমাদের যে বডি ফ্লুইডগুলো আছে, তারপর ব্লাড, হ্যাঁ, তারপরে হলো এছাড়া ইউরিন, ওকে, এগুলার যে কেমিক্যাল বেসিস অ্যানালাইসিস হবে, এর মেইন কনসার্ন হলো ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রির মূল আলোচ্য বিষয়। ঠিক আছে, তাহলে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রির ইম্পর্টেন্স কি, বা হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি অর ক্লিনিক্যাল কেমিস্ট্রি? Clinical chemistry is used to diagnosis of disease, identification of disease, and to see the prognosis of disease and monitoring of disease. Okay, এর মানে হলো, মনে করো আমরা 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 কোনো একজন মানুষের, কোনো একজন পেশেন্টের, বা কোনো একজন পেশেন্ট আসলো আমাদের কাছে, তখন আমরা কি করলাম, তার ডায়াগনোসিস করে জানতে চাইলাম যে কি ধরনের ডিসঅর্ডার তার থাকতে পারে। তুমি প্রথমে তো সায়েন্স এক্সামিনেশন করবা অথবা তাকে হিস্ট্রি নিবা, তারপর পরে সে কি করবে, তোমাকে তুমি এক্সামিনেশন করে দেখলা যে তার সাসপেক্টিভ অথবা তার বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার শুনে বুঝলা যে হয়তোবা তার ডায়াবেটিস রিলেটেড কোনো প্রবলেম থাকতে পারে। ওকে, যেমন হয়তোবা সে বলছে যে বেশি বেশি ইউরিনেশন হচ্ছে, তারপরে শরীর দুর্বল লাগছে, ওকে, রাতের বেলায় ঘুম হচ্ছে না, হ্যাঁ, এই কমপ্লেনগুলো আমরা বললে বুঝি যে হয়তোবা তার ডায়াবেটিসের প্রবলেম থাকতে পারে। তখন আমরা কি করি, ডায়াগনস্টিক সেন্টারে এক্সামিনেশনের জন্য পাঠাই, ফাস্টিং ব্লাড সুগার অ্যান্ড 2 hours আফটার ব্রেকফাস্ট ব্লাড গ্লুকোজ লেভেল। সো এই দুইটা এক্সামিনেশন করে আমরা বুঝতে পারি যে ব্লাড সুগারের লেভেলটা তার খাওয়ারের আগে কেমন থাকে, খাওয়ারের পরে কেমন থাকে। ওকে, এই ব্যাপারটা আমরা জানতে পারি, এবং ব্লাড সুগার শরীরে বেশি থাকে কিনা সেটা জানতে পারি। যদি এক্সামিনেশন করার পরে দেখি যে নর্মাল যে রেঞ্জের মধ্যে থাকার কথা তার আর ব্লাড গ্লুকোজ, তাহলে আমরা বলবো হ্যাঁ হয়তো বা অন্যভাবে আবার চিন্তা করব। আর যদি দেখি যে না, ব্লাড গ্লুকোজ লেভেল মোর দেন দ্য নর্মাল রেঞ্জ, হয়তো বা ফাস্টিং ব্লাড সুগার পেলাম হলো আমরা অ্যারাউন্ড 8-9, আর নাস্তা খাওয়ার পরে আমরা সেটা টেস্ট করে দেখলাম যে সেই লেভেলটা হয়ে গেল অ্যারাউন্ড 12-10, তখন আমরা বুঝতে পারলাম যে পেশেন্টের কি আছে, ডায়াবেটিস আছে। সো তাহলে আমরা ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি নলেজ থেকে আমরা একটা পেশেন্টের করতে পারি, ডায়াগনোসিস করতে পারি। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে যেহেতু তার হাইপারগ্লাইসেমিয়া আছে, মানে হলো গ্লুকোজ লেভেল বেশি আছে ব্লাডে, নর্মালি যা থাকার কথা। নর্মালি আমরা যে খাবার খাই সেটা যখন গ্লুকোজ ব্লাডে যায়, সেটা কি হয়, আমাদের অ্যাবজর্ব হয়ে যায়। বাট যদি ইনসুলিনের অভাব থাকে অথবা ডায়াবেটিক কন্ডিশন থাকে, তাহলে কি হবে, আর সেই ব্লাডের থেকে গ্লুকোজটা যাবে না, সেলের ভিতর যাবে না, ব্লাডে থেকে যাবে, যার কারণে ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেশি পাওয়া যায়। তখন আমরা ডায়াগনোসিস করলাম যে পেশেন্টের ডায়াবেটিস আছে। ওকে, তাহলে আমরা কি ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি থেকে আমরা যে কোনো ডিজিজ ডায়াগনোসিসের জন্য হেল্প নিতে পারি। আর হলো আইডেন্টিফিকেশন করা যায় কোনো ডিজিজের। ওকে, ডিজিজ ডায়াগনোসিস অ্যান্ড ডিজিজ আইডেন্টিফিকেশন। যেহেতু আমরা কনফার্ম করছি হাইপারগ্লাইসেমিয়া, দ্যাট ইজ দ্য আইডেন্টিফাইড দিস পেশেন্ট ইজ সাফারিং ফ্রম হাইপারগ্লাইসেমিয়া অ্যাজ হি ইজ দ্য পেশেন্ট অফ ডায়াবেটিস। দ্যাট ইজ উই ডিজিজ আইডেন্টিফাই করতে পারলাম।
অ্যান্ড ওই পেশেন্টটাকে আমরা এখন কি করব, আমরা বলবো যে হলো আপনি ব্যায়াম করুন, আপনি হলো কিছু আমরা অ্যান্টি হাইপারগ্লাইসেমিক ড্রাগ অ্যাপ্লাই করতে আমরা দিতে পারি, প্রেসক্রাইব করতে পারি। তাহলে পেশেন্ট যখন এই অ্যান্টি হাইপারগ্লাইসেমিক ড্রাগ খাবে, তাহলে আমরা কি অবজার্ভ করব না যে পেশেন্টের ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে, সেটা আমরা কিভাবে দেখব? সেটা দেখার জন্য আমরা আবার পেশেন্টকে ডায়াগনস্টিক সেন্টারে এই ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি দিতে পাঠাবো, যাতে করে তার ব্লাডটা আবার এক্সামিনেশন করে অথবা ইউরিন এক্সামিনেশন করে দেখতে হবে যে ইউরিনের সাথে ব্লাড সুগার, ইউরিনের সাথে সুগার বেরোচ্ছে কিনা, ব্লাডের মধ্যে সুগারের লেভেল কি আমার ট্রিটমেন্টের মাধ্যমে ভালোর দিকে যাচ্ছে কিনা, না ওই যা আছে তার চেয়ে খারাপের দিকে যাচ্ছে। তাহলে এটা থেকে আমরা রোগীর ডিজিজটা ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে সেটাও বুঝতে পারি। ওকে, তাহলে ইট ইজ দ্য মনিটরিং অফ দ্য ডিজিজ। সো হোয়াট আর দ্য ইউজ অর ইম্পর্টেন্স অফ ক্লিনিক্যাল কেমিস্ট্রি? Diagnosis of disease, identification of disease, prognosis of disease, to see the prognosis of disease, and monitoring of the disease or monitoring of the treatment also. ট্রিটমেন্টও মনিটর করা যায়, যে আমার ট্রিটমেন্টটা ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে। ট্রিটমেন্ট যদি আমার টু দ্য পয়েন্টে হয় দেন ইট ইজ ওকে, আর যদি দেখি যে না ট্রিটমেন্ট আমার টু দ্য পয়েন্টে নাই, তাহলে উই উইল চেঞ্জ আওয়ার ড্রাগস অ্যান্ড আমরা অন্যভাবে চিন্তা করবো আর কি, যেহেতু ইনসুলিন দেয়া লাগতে পারে কিনা বা তার অন্য কোনো প্রবলেম আছে কিনা, সেভাবে আমরা ডায়াগনোসিস করব আবার, এবং আবার ট্রিটমেন্টটা দিতে পারবো। সো হোয়াট ইজ ক্লিনিক্যাল কেমিস্ট্রি? ক্লিনিক্যাল কেমিস্ট্রি ইজ দ্য এরিয়া অফ ক্লিনিক্যাল প্যাথোলজি that is the generally concerned with the analysis of body fluid. Okay, and importance key, importance holo we can use the clinical chemistry for diagnosis of disease, identification of disease, to see the prognosis of disease, and monitoring of disease or monitoring of treatment also. So is it clear to you? Hello. তাহলে আমরা এখানে কিছু টেস্টের কথা বলবো, যে এক্সামিনেশনগুলো আমরা নরমালি বিভিন্ন পেশেন্টের করায় থাকি। নেমস অফ biochemical examinations or biochemical test. So if we want to know about the diabetes or diabetic patients, or someone is suffering from diabetes or not, then we should go for some specific diagnostic test or biochemical test, that is blood glucose. ব্লাড গ্লুকোজ আমরা কয়েকভাবে করতে পারি, ফাস্টিং করতে পারি, র্যান্ডম ব্লাড গ্লুকোজ করতে পারি, অ্যান্ড ওজিটিটি ব্লাড গ্লুকোজ করতে পারি। ওজিটিটি মিন ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। ওকে, আমাদের বডি একটা নির্দিষ্ট মাত্রার গ্লুকোজ অ্যাবজর্ব করে ফেলতে পারে, আর যদি ওই এটা হেলদি পার্সোনাল, আর যাদের গ্লুকোজ ইনটলারেন্স আছে, তাহলে সেই পরিমাণ যে পরিমাণ নর্মাল গ্লুকোজ নর্মাল বডি অ্যাবজর্ব করতে পারে, গ্লুকোজ ইনটলারেন্স থাকলে সেই পরিমাণ গ্লুকোজ অ্যাবজর্ব করতে পারে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, ওজিটিটি এক্সামিনেশনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা, অথবা ডায়াবেটিস হওয়ার পসিবিলিটি কেমন সেটা বোঝা যায়। কারণ হলো যখন আমরা ওরালি 75 গ্রাম গ্লুকোজ 200 ml পানির সাথে মিক্স করে খাবো, তাহলে এটা আমরা যদি হেলদি পার্সোনাল হই, তাহলে এটা আমাদের অ্যাবজর্ব হয়ে যাবে, অথবা গ্লুকোজ খাওয়ার পরে যে নর্মাল রেঞ্জ থাকার কথা সেই নর্মাল রেঞ্জের মধ্যে থাকবে। আর যদি গ্লুকোজ টলারেন্স আমাদের সেই না থাকে, তাহলে কি হবে, আমাদের গ্লুকোজ প্রচুর পরিমাণে ব্লাডে থেকে যাবে, এবং আমরা ব্লাড এক্সামিনেশনের মাধ্যমে গ্লুকোজ বেশি পরিমাণে পাবো। সো ওজিটিটি হলো ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এক্ষেত্রে আমরা 200 ml অথবা 250 ml পানির মধ্যে 75 গ্রাম গ্লুকোজ মিক্স করি, অ্যান্ড সেটা ওরালি আমরা কনজিউম করি। তো ওই গ্লুকোজ খাওয়ার আগে টেস্ট করতে হবে, গ্লুকোজ খাওয়ার 1 ঘন্টা পরে আবার টেস্ট করতে হবে, ওই যে গ্লুকোজ খেলাম সেটা আবার ঠিক 2 ঘন্টা পরে আবার এক্সামিনেশন করতে হবে। এই 3টা রিপোর্ট দেখে আমরা বলতে পারবো যে পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা। মনে করো একজন পেশেন্ট খালি পেটে অথবা ফাস্টিং এক্সামিনেশন করার পরে যদি রেজাল্ট থাকে হলো 7, তাহলে বা 6 ধরি, আমরা নর্মাল ধরি যে হয়তো 5 ছিল, আর যারা হেলদি পার্সোনাল তাদের ক্ষেত্রে 75 গ্রাম গ্লুকোজ খাওয়ানোর 1 ঘন্টা পরে টেস্ট করলে এটা হয়তো বা 10-12 হয়ে যেতে পারে, কিন্তু 2 ঘন্টা পরে আবার টেস্ট করলে ঠিক দেখা যাবে যে এটা আবার নর্মাল রেঞ্জের ঘরে চলে আসছে, হয়তো বা 8-9 হয়ে গেছে, 8 বা 7 হয়ে গেছে, 7-8 হয়ে যাবে, কারণ ওজিটিটি নর্মাল রেঞ্জ থেকে একটু ডিফারেন্ট।
এটা 11.1 পর্যন্ত 11.1 মিলিমোল পার লিটার পর্যন্ত হলো নর্মাল রেঞ্জ। তাহলে দেখছি যে প্রথমে আমার গ্লুকোজ খেলাম, গ্লুকোজ খাওয়ার আগে টেস্ট করলাম এবং 1 ঘন্টা পরে আবার টেস্ট করলাম, আবার আরো 1 ঘন্টা পরে টেস্ট করলাম। তাহলে কার্ভটা কেমন হলো? জাস্ট রাইজিং দেন ড্রপ। ওকে, তার মানে ইট ইজ দ্য হেলদি। তার ডায়াবেটিস হওয়ার পসিবিলিটি বা ডায়াবেটিস নাই। আর যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে যেটা হবে, ফাস্টিং এ হয়তো বা দেখা যাচ্ছে 8 ছিল, গ্লুকোজ খাওয়ানোর পরে এটা হয়তো বা 20 হয়ে গেল অথবা 18 বা 19 এরকম হয়ে গেল। আর 2 ঘন্টা পরে দেখা যাচ্ছে নরমালি কমে যাওয়ার কথা, কমে না গিয়ে হয়তো বা বেড়ে যেতে পারে, অথবা না বাড়লেও কমতে পারে খুবই সামান্য, যেটা নর্মাল রেঞ্জ বা 11 এর মধ্যে আসলো না, হয়তো বা 18 ছিল, সেটা হয়তো বা 17 হলো, খুবই অল্প পরিমাণে কমলো। তার মানে যদি পুরা আবার ডাউন স্ট্রিমের দিকে আমাদের কার্ভটা চলে আসে, দেন আমরা এটা বুঝবো যে হেলদি পার্সোনাল, ডায়াবেটিস নাই। কিন্তু যদি হয় যে কার্ভটা উঠছে 1 আওয়ার পরে যে এক্সামিনেশন টেস্ট রেজাল্ট পেলাম তার চেয়ে আরো বেড়ে গেল অথবা সামান্য পরিমাণ কমছে, তাহলে আমরা বুঝবো যে this patient is suffering from ডায়াবেটিস। ওকে, আর এছাড়া আমরা ফাস্টিং যেটা বললাম, ফাস্টিং হলো খালি পেটে ব্লাড গ্লুকোজ টেস্ট করাকে আমরা বলি ফাস্টিং ব্লাড গ্লুকোজ। তাহলে সেক্ষেত্রে আমাদের ফাস্টিং বলতে আমরা কি বুঝবো? যে 2 দিন 3 দিন না খেয়ে থাকলেও তো ফাস্টিং। আবার স্ট্যান্ডার্ড ফাস্টিং হলো যদি আমি 8 ঘন্টা না খেয়ে থাকি। সাপোজ আমি রাত 12টা থেকে খাওয়া বন্ধ করে দিব, রাত 12টার পর থেকে যদি আমরা হিসাব করি তাহলে 8 ঘন্টা, 8টা পর্যন্ত আমি কোনো কিছুই খাবো না, শুধু পানি খেতে পারবো। ওকে, আর পরবর্তীতে যে আমি এক্সামিনেশনটা করে নিব, দিস ইজ ফাস্টিং। আর যদি আমরা এরকম হয় যে মানে অনেক দিন পর্যন্ত অনেক হয়তো বা আরো বেশি 10 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে আছি, তাহলে এই ফাস্টিং এর রেজাল্টটা আমাদের জন্য মানে ফলস একটা রেজাল্ট আসতে পারে। সো ফাস্টিং বলতে আমরা যেটা পেশেন্টকে যখন টেস্ট করতে বলবো তখন আমরা বলে দেবো যে ডায়াগনস্টিক সেন্টার থেকে বলেও দিবে, আর আপনি যে ফিজিশিয়ান হিসেবে তখন বলতে পারবেন যে আপনি নর্মালি এটা 8 ঘন্টা না খেয়ে থেকে তারপরে টেস্টটা করাবেন। আর ডায়াগনস্টিক সেন্টার থেকে যখন আপনি রিসিট কাটবেন, এটা তো সাথে সাথে আপনার ফাস্টিং যেটা হবে সেটা হলো আপনাকে আবার 8 ঘন্টা ওয়েট করতে হবে। সো এটা না করে আমরা যখন পেশেন্ট ডিল করব তখন আমরা পেশেন্টদের বলে দেব যে যেদিন টেস্ট করতে যাবেন সেদিন আপনি খালি পেটে যাবেন, মানে হলো 8 ঘন্টা। খালি পেট বলতে ব্যাপারটা ফাস্টিং বলতে কি বুঝি এটা পেশেন্টকে ক্লিয়ার করতে হবে, তাহলে পেশেন্টের জন্য বেনিফিট হয় আর কি। ওকে, আর র্যান্ডম বলতে বুঝি আমরা যখন তখন ব্লাড গ্লুকোজ টেস্ট করা। এটা ইমার্জেন্সি ছাড়া আসলে র্যান্ডম ব্লাড গ্লুকোজ টেস্ট করে কোনো রেজাল্ট পাওয়া যায় না। র্যান্ডম বলতে আমি যদি না খেয়ে থাকি সেটাও র্যান্ডম হয়ে থাকে, আবার মানে এটা র্যান্ডম জাস্ট। ওকে, আমি হয়তো খেলাম, কিছুক্ষণ আমার শরীর খারাপ হয়ে গেল, সাথে সাথে ব্লাড গ্লুকোজ টেস্ট করলাম, দিস ইজ র্যান্ডম। ওকে, র্যান্ডম দেখা যাচ্ছে এক্সামিনেশন করা হয় নর্মালি যখন পেশেন্টটার কোনো কন্ডিশন ভালো থাকে না, তখন আমরা এই র্যান্ডম এক্সামিনেশন। ওকে, র্যান্ডম বলতে খাবার 10 মিনিট পরও হতে পারে, আবার খালি পেটেও হতে পারে। তো সো র্যান্ডম টেস্ট আসলে শুধুমাত্র ক্রাইসিস ইন্টারভেনশনের জন্য করা হয়। আর স্পেসিফিক আমরা যদি জানতে চাই যে পেশেন্টের ডায়াবেটিস কিনা, তাহলে অবশ্যই ফাস্টিং টেস্ট করতে হবে, ফাস্টিং ব্লাড গ্লুকোজ, আর তা না হলে ওজিডিটি এক্সামিনেশন করতে হবে। আর যে পেশেন্ট অলরেডি তুমি কনফার্ম যে দিস পেশেন্ট ইজ সাফারিং ফ্রম ডায়াবেটিস, তার ওজিডিটি টেস্ট করতে মানে গেলে একটু ঝামেলা হতে পারে, তাই না? কনফার্ম রোগীর ওজিডিটি টেস্ট করার কোনো সুযোগ নাই, কারণ হলো তাহলে তার গ্লুকোজ দিলে তার ব্লাড গ্লুকোজ লেভেল অনেক বেড়ে যাবে। সো আমরা এটা থেকে বিরত থাকতে পারি। এছাড়া আমরা সিরাম ক্যালসিয়াম টেস্ট হয়। ওকে, ক্যালসিয়ামও আমরা গত ক্লাস বললাম যে ক্যালসিয়াম ইজ ভেরি এসেনশিয়াল মিনারেলস। ওকে, তারপর আয়ন হিসেবে কাজ করে। ক্যালসিয়ামটা দেখো যে আমাদের বডির ব্লাড ক্লটিং ফ্যাক্টর হিসেবে 4 নম্বর ক্লটিং ফ্যাক্টর। তারপর হলো আমাদের বোনস, টিথ এগুলো গঠনে সহযোগিতা করে। সো ইট ইজ ভেরি এসেনশিয়াল পার্টিকেলস ফর আওয়ার বডি। এবং আমরা দেখি যে অ্যারাউন্ড 8 to 10 মিলিগ্রাম পার ডেসিলিটার নর্মাল রেঞ্জ, এর মধ্যে থাকাটা জরুরি আর কি। এর বেশি হয়ে গেলেও সমস্যা, আবার কম হলেও সমস্যা। এই নর্মাল এই ব্লাড সুগার যখন আমাদের দেখি, আমাকে গতকাল একজন কোশ্চেন করছিল না যে আমরা তাহলে ক্যালসিয়াম খেতে পারবো কিনা। এখন আমার যদি নর্মাল রেঞ্জের মধ্যে থাকে ব্লাড ক্যালসিয়াম লেভেল, তাহলে আমার বেশি ক্যালসিয়াম কনজিউম করার দরকার নেই। আর যদি আমি দেখি যে আমার ক্যালসিয়াম লেভেলটা ফল করছে, নর্মালের চেয়ে কম আছে, তখন আমি ক্যালসিয়াম ট্যাবলেট খেতে পারবো, কোনো সমস্যা নেই। এবং কন্টিনিউয়াস খাওয়া ঠিক না, এটা যেটা করতে হয় সেটা হলো অল্প মানে
খেয়ে আবার গ্যাপ দিতে হয় আর কি, 15 দিন খেয়ে আবার গ্যাপ দিতে হয়। সবচেয়ে বেটার হলো ট্যাবলেট না খেয়ে আমাদের যেই ক্যালসিয়াম যুক্ত যেই ফুডগুলো আমাদের আছে সেই ফুডগুলো আমরা যেন কনজিউম করি, তাহলে আমাদের আর এই সমস্যাটা হবে না। তাহলে আমরা আরেকটা টেস্ট করাতে পারি ক্যালসিয়াম। ওকে, এখন আমরা 3টা ভাইটাল অর্গানের কথা বলি। যদি আমার বলা হয় হোয়াট আর দ্য ভাইটাল অর্গানস অফ ইউর বডি, দেন আমরা ফার্স্ট বলতে পারি যে লিভার, হ্যাঁ, কিডনি, তারপর হলো হার্ট। তো আমার যদি কিডনি ঠিক থাকে দেন আমার অ্যাস্ট্রিয়েশন সিস্টেম খুব ভালো থাকবে, এবং হলো আমার ব্লাড প্রেশারটাও কিন্তু কিডনি নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করে। কারণ যদি আমার ওয়েস্ট ম্যাটেরিয়ালসগুলো বডি থেকে না বেরোয় যায়, বডিতে ট্র্যাপ হয়, তাহলে আমার মানে ব্লাড প্রেশার থেকে শুরু করে অনেক কিছুই আমার উল্টাপাল্টা হয়ে যায়। সো রেনাল সিস্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি। ওকে, কারণ ভাইটাল সাইন অফ লাইফের মধ্যে আমরা ইউরিনেশনও বলি। ইউরিনেশন যদি ইউরিন বন্ধ হয়ে যায়, দ্যাট ইজ দ্য ভেরি ব্যাড সাইন ফর আস। ওকে, সো আমরা একজন পার্সনের কিডনি ঠিক আছে কিনা, রেনাল সিস্টেম ঠিক আছে, নট অনলি কিডনি, পুরো রেনাল সিস্টেম। ওকে, ইউরিনারি ব্লাডার, ইউরেটার, হ্যাঁ, এগুলো ঠিক আছে কিনা, কিডনি ঠিক আছে কিনা, সেই জন্য আমরা নর্মালি যে টেস্টগুলো করি সেটা হলো ইউরিন এক্সামিনেশনটা হলো নাম্বার 1। এটা খুবই সস্তায় টেস্ট করা যায়, ইউরিন এক্সামিনেশন, অথবা অনেক সময় এটাকে ইউরিনালাইসিস বলা হয়, মানে অ্যানালাইসিস অফ ইউরিন। সো ইট ইজ ইউরিন এক্সামিনেশন, ভেরি ইজি অ্যান্ড সিম্পল প্রসিডিউর, আর খরচও কম ডায়াগনস্টিক্স ল্যাবরেটরির জন্য। সেখানে ইউরিন এক্সামিনেশন ভেরি সিম্পল এক্সামিনেশন। ওকে, আর এটা সস্তায় করা যায়, অল্প টাকায় করা যায়। কোনো পেশেন্ট যদি আসে যে হয়তো বা তোমার কিডনির কোনো সমস্যা ফিল করছে, তুমি বুঝতে পারছো এক্সামিনেশন করে, তাহলে পেশেন্টকে তুমি অ্যাডভাইস করবা এই ব্লাড ইউরিয়া ক্রিয়েটিনিন না করে, দেখা যাচ্ছে ইলেকট্রোলাইটস এগুলো আছে, তুমি কোনো সমস্যা থাকলে ইউরিন এক্সামিনেশন থেকে বোঝা যায়। ওকে, এছাড়া আরো আরো আরেকটা ইউরিন এক্সামিনেশন পরে আরো যদি আরেকটা প্রায়োরিটি আসে, তাহলে সেটা হলো ক্রিয়েটিনিন, সিরাম ক্রিয়েটিনিন। ওকে, ক্রিয়েটিনিন ক্রিয়েটিনিন হলো আরেকটা বায়োকেমিক্যাল টেস্ট, যেটা আমরা রেনাল ফাংশনের জন্য ঠিক আছে কিনা সেটার জন্য করে থাকি। আরেকটা হলো ব্লাড ইউরিয়া। ওকে, ইউরিয়া এক্সামিনেশন করি। এবং ইউরিয়া অ্যান্ড ক্রিয়েটিনিন এগুলো হলো ওয়েস্ট প্রোডাক্ট অফ আওয়ার বডি, আমাদের বডির জন্য ওয়েস্ট প্রোডাক্ট। এটা হলো প্রোটিন মেটাবলিজম যখন হয়, তখন এই ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে ব্লাড ইউরিয়া এবং সিরাম ক্রিয়েটিনিন তৈরি হয়। তো সেক্ষেত্রে ইউরিয়া অ্যান্ড ক্রিয়েটিনিন যদি আমার ইউরিনের সাথে বের হয়ে না যেতে পারে পর্যাপ্ত পরিমাণে, বা যতটুকু উৎপন্ন হলো যে পরিমাণ বের হয়ে যাওয়ার কথা ততটুকু, তাহলে এটা কি হবে, ট্র্যাপ হবে বডিতে, মানে সিরামে বা আমাদের ব্লাডে এটা পরিমাণ বাড়তে থাকবে, আর তখন আমরা এটাকে বলি ইউরেমিয়া। ওকে, ইউরেমিয়া বলি, অ্যান্ড ইট ইজ ভেরি ব্যাড ফর আস। এর ফলে আমাদের নানান প্রবলেম রাইজ করতে পারে, হ্যাঁ, অ্যানোরেক্সিয়া হতে পারে, তারপর হলো ম্যালেজ, লেথার্জি, এই সবগুলো ডেভেলপ করতে পারে আর কি, যদি ইউরিয়া ক্রিয়েটিনিন প্রপারলি অ্যাক্সক্রিয়েট না হয়। আর কেন অ্যাক্সক্রিয়েট হয় না? অ্যাক্সক্রিয়েট না হওয়ার কারণ হলো রেনাল প্রবলেম, রেনাল ডিসফাংশন। যদি আমার কিডনি, হ্যালো, প্লিজ ডোন্ট আনমিউট ইউরসেলফ। ওকে, তাহলে আমার কথা বুঝতে পারবা না। Everyone should turn off your microphone, please. Okay, then blood glucose, blood urea, creatinine, and এইগুলা যদি আমার বডি থেকে বের করার দায়িত্ব কার? কিডনি। যদি কিডনি না বের করতে পারে, দ্যাট ইজ যদি ফাংশন প্রপারলি না হয়, তাহলে কি হবে? তাহলে অ্যাকুমুলেশন হবে এবং এর ফলে আমার প্রবলেম রাইজ করা শুরু। দিস ইজ দ্য প্রবলেম। ওকে, তাহলে আমরা ইলেকট্রোলাইটস এক্সামিনেশন করতে পারি, তারপরে হলো ইউরিক অ্যাসিড এক্সামিনেশন করতে পারি। এগুলো হলো আমাদের রেনাল ফাংশন টেস্ট। তার মানে কেউ অনেক সময় আমরা কোনো পেশেন্টের রেনাল রিলেটেড প্রবলেম ফিল করছে, অথবা তুমি সাইন সিমটম দেখে বুঝলা যে দিস পেশেন্ট ইজ সাফারিং ফ্রম রেনাল ডিসফাংশন, তার মানে কিডনির প্রবলেম আছে অথবা ইউরেটারের প্রবলেম আছে, তখন পেশেন্টকে রেনাল ফাংশন টেস্ট করতে পাঠাবা। রেনাল ফাংশন টেস্টে কি করাবে? রেনাল ফাংশন টেস্ট যদি করা হয় তাহলে কি কি টেস্ট করতে হয়? ইউরিয়া, হ্যাঁ, ব্লাড ইউরিয়া, সিরাম ক্রিয়েটিনিন, তারপর হলো সিরাম ইউরিক অ্যাসিড, আর একটা এক্সামিনেশন আছে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, BUN বলা হয়, ইউরিন এক্সামিনেশন অ্যান্ড ইলেকট্রোলাইটস। তাহলে এই এক্সামিনেশনগুলো আমরা করতে পারি কি, রেনাল ফাংশন ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, BUN, urine examination, electrolytes. The 6 examination, okay, is very primary stage. এছাড়া আরো এক্সামিনেশন আছে, হ্যাঁ, অনেক সময় আমরা বায়োকেমিক্যাল এক্সামিনেশন থেকে এগুলা করলে আমাদের মোটামুটি এটা ভালো রেজাল্ট, ভালো ইনফরমেশন পাওয়া যাবে কিডনি সম্পর্কে। ওকে, দেন আমরা বলছি হলো লিভার। এখন একজন পেশেন্ট যদি
বলে যে সাফারিং ফ্রম লিভার প্রবলেম, দেখা যাচ্ছে যে লিভারের যে অ্যাবডোমিনাল রিজিয়ন সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, সেই অ্যাবডোমিনাল রিজিয়নের কোন জায়গায় লিভার থাকে, সেই জায়গায় যদি পেইন ফিল করে অথবা তোমার এই যে ইয়েলোইশ ইউরিনেশন হচ্ছে, তারপর হলো যে জন্ডিসের ভাব দেখা দিচ্ছে, জন্ডিসের সাইন সিমটম দেখা দিচ্ছে, তাহলে আমরা এই পেশেন্টকে লিভার এক্সামিনেশন করতে পারি। ওকে, বা তো বায়োকেমিক্যাল টেস্টের মাধ্যমে কিভাবে আমরা লিভারটা দেখতে পারি, আমরা হলো কয়েকটা এক্সামিনেশন করতে পাঠাবো পেশেন্ট। সেক্ষেত্রে আমরা বিলিরুবিন, জিপিটি, জিওটি এন্ড অ্যালকালাইন ফসফেটেজ এক্সামিনেশন করাতে পারি, অনলি 4 এক্সামিনেশন। তো বিলিরুবিন আবার 4 ধরনের টেস্ট করা যায়। বিলিরুবিন 3 ধরনের, বিলিরুবিন টোটাল বিলিরুবিন, ডাইরেক্ট সিরাম বিলিরুবিন, ইনডাইরেক্ট বিলিরুবিন। ওকে, তাহলে এই 3 ধরনের এক্সামিনেশন আমরা করতে পারি হলো শুধু বিলিরুবিনের জন্য। টোটাল বিলিরুবিন অনেক বেশি ইয়ে থাকে, তো বিলিরুবিন থাকে, তো নরমালি বেশি থাকে, তো সেক্ষেত্রে তার ডাইরেক্ট কি পরিমাণ আছে, ইনডাইরেক্ট কি পরিমাণ আছে, টোটাল কতটুকু আছে, সেটা এক্সামিনেশন করতে হয়। তো নরমালি আমরা যারা অ্যাডাল্ট আছে, আমাদের যদি কখনো লিভার রিলেটেড ডিসফাংশন হয়, তাহলে আমরা কি কি এক্সামিনেশন করব? আমরা এক্সামিনেশন করব সিরাম বিলিরুবিন টোটাল। ওকে, টোটাল সিরাম বিলিরুবিন। আর এসজিপিটি, এসজিওটি এন্ড অ্যালকালাইন ফসফেটেজ। এই এসজিপিটি, এসজিওটি, অ্যালকালাইন ফসফেটেজ এগুলো হলো এনজাইম, এগুলো হলো নন ফাংশনাল এনজাইম। এরা আমাদের বডিতে কি ধরনের রোল প্লে করে এই এনজাইমগুলো আমরা জানি না, কিন্তু এটা যখন কোনো ডিসঅর্ডার হয়, ডিজিজ হয়, তখন এই এনজাইমসগুলো বেড়ে যায়। যেমন আমাদের যদি ভাইরাল হেপাটাইটিস হয়, তাহলে এসজিপিটিটা অনেক বেড়ে যাবে। ওকে, অ্যালকালাইন ফসফেটেজ, তারপর হলো এসজিওটি গুলো বাড়তে পারে। আরেকটা অর্গান আমরা বলি যে হার্ট। তো আমরা হার্ট ডিজিজ হওয়া, এটা ইজ ভেরি কমন, তাই না? হার্ট অ্যাটাক হয়, তারপরে স্ট্রোক করছে মানুষ, কন্টিনিউয়াসলি হাইপার টেনশন হচ্ছে, এগুলা এই হাইপার টেনশনের কোনো পেশেন্ট যদি থাকে, তারপরে কারো হার্ট রিলেটেড কোনো প্রবলেম ডিসঅর্ডার থাকে, অথবা তুমি ফিল করছো যে তোমার কোনো পেশেন্টের কি হচ্ছে, যে হাইপার টেনশন হচ্ছে বা প্রেশার বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন আমরা কি করতে পারি? আমরা লিপিড প্রোফাইল এক্সামিনেশন করাতে পারি। লিপিড প্রোফাইল বলা হচ্ছে কেন? কারণ এই যে এখানে যতগুলো 4টা এক্সামিনেশন আমরা করছি নরমালি এছাড়া আরো অনেক টেস্ট আছে। টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল, লো ডেনসিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল। এই এক্সামিনেশনগুলো নরমালি সবগুলো আমরা লিপিডগুলো দেখি। আমাদের ব্লাডে কি কি লিপিড আছে, ওই লিপিডগুলো কোন লিপিড কি অ্যামাউন্টে আছে, মানে বিশেষ করে যেগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেমন টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, লো ডেনসিটি লাইপোপ্রোটিন, এই 4টা লিপিড কোনটা কি পরিমাণ আছে সেটা আমরা জানার জন্য যে টেস্টগুলো করি, এটাকে একত্রে বলা হয় লিপিড প্রোফাইল। ওকে, লিপিড প্রোফাইল আর দ্য set of examination done in the laboratory to know the amounts of lipid present in our blood, তাহলে এটাকে বলছি আমরা লিপিড প্রোফাইল। ওকে, টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, হাই ডেনসিটি lipoprotein cholesterol and low density lipoprotein cholesterol. Is it clear to you? I think তাহলে এই টেস্টগুলোর নাম আমরা একটু শিখে নেব, কারণ আর আমি যা বললাম সেটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছো, বারবার শুনলে you can memorize and you can understand. If we have any problem, then we can discuss another slide or another way. Okay, এখানে দেখো যে স্যাম্পল, এখন আমি পেশেন্টের এক্সামিনেশন করব নাও ইন মাই ল্যাবরেটরি, তো আমরা স্যাম্পল নিব। what the meaning of sample? Sample are substance, any substance, those are collected from the patient for analysis in the laboratory to diagnosis of disease are called sample or specimen. Okay, specimen or sample holo any substance collected from the patient for analysis in the laboratory to diagnosis of disease. Disease diagnosis এর জন্য, অথবা আমরা এভাবে বলতে পারি যে রোগ নির্ণয়ের উদ্দেশ্যে রোগীর কাছ থেকে যে সকল সাবস্টেন্স, যে সকল ম্যাটেরিয়াল সংগ্রহ করা হয়, সেই সাবস্টেন্সগুলোকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি স্যাম্পল অথবা স্পেসিমেন। যেমন কোভিড-19 এর পেশেন্টদের করোনা ভাইরাস পজিটিভ কিনা সেটার জন্য নেজাল সোয়াব এক্সামিনেশন নিচ্ছে, তাই না? নেজাল ফ্লুইড নিচ্ছে, তারপর হলো ব্লাড নিয়ে এক্সামিনেশন করতে পারছে। তো ইট ইজ স্যাম্পল। স্যাম্পল হলো যে কোনো সাবস্টেন্স পেশেন্টের কাছ থেকে যা নিবা সেটাই হলো স্যাম্পল, হ্যাঁ, ল্যাবরেটরি স্যাম্পল। ওকে, ডায়াগনস্টিক স্যাম্পল। আর এই স্যাম্পলগুলো কি কি হতে পারে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে? ক্লিনিক্যাল স্টুল হতে পারে, বডি ফ্লুইড যেমন হলো সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড,
পেরিটোনিয়াল ফ্লুইড, পেরিকার্ডিয়াল ফ্লুইড অ্যান্ড সাইনোভিয়াল ফ্লুইড, এগুলাকে আমরা বলছি স্যাম্পল। ওকে, আর তুমি যখন ব্লাড কালেকশন করবা, ব্লাড যদি আমরা কিছুক্ষণ রেখে দেই তাহলে জমাট বেঁধে যাবে এবং ওয়াটারে কিছু সাবস্টেন্স বের হয়ে আসবে ওই ব্লাড, ফুল ব্লাড পোর্শন থেকে। এই পোর্শনটাকে আমরা বলি সিরাম। ওকে, আর আমি যদি ব্লাডের মধ্যে অ্যান্টিকোয়াগুলেন্ট যুক্ত করে রাখি, অ্যান্টিকোয়াগুলেন্ট একটা টিউবে নিলাম, তারপর কিছু ব্লাড যুক্ত করলাম, আর রেখে দিলে কিছুক্ষণ পরে বা সেন্ট্রিফিউজ করলে কি হবে, ব্লাড সেলগুলো নিচে চলে যাবে, প্লাজমাটা উপরে থেকে যাবে। তার মানে লিকুইড পোর্শন অফ ব্লাড উইথ অ্যান্টিকোয়াগুলেন্ট। অ্যান্টিকোয়াগুলেন্ট মিক্স করার পরে যে লিকুইড পোর্শন অফ ব্লাড পাওয়া, এই রক্তরস যেটা অ্যারাউন্ড 55% অফ মাই ব্লাড ইজ নোন অ্যাজ প্লাজমা। ওকে, প্লাজমাতে অ্যান্টিজেন, অ্যান্টিবডি এগুলো থাকে। ওকে, আর অ্যান্টিজেন হলো এনি substance which when induced into your body, into your systems, is capable to produce antibody. ওকে, অ্যান্টিবডি যেই সাবস্টেন্স তোমার শরীরের ভিতরে গেলে তোমার ইমিউন সিস্টেম কি করতে পারবে, ওই সাবস্টেন্সের এগেইনস্টে অ্যান্টিবডি ফর্মেশন করতে পারবে, ওই সাবস্টেন্সকে বলা হয় অ্যান্টিজেন। আর যেই সাবস্টেন্সটা অ্যান্টিজেনের রেসপন্সে আমার বডি যে সাবস্টেন্সটা তৈরি করে তাকে বলা হয় অ্যান্টিবডি। মনে করো আমার বডিতে কোনো একটা পার্টিকুলার ব্যাকটেরিয়া ঢুকলো অথবা ভাইরাস ঢুকলো, সেই ভাইরাসের এগেইনস্টে আমার বডি একটা অ্যান্টিবডি ফর্ম করে। ওকে, যে সাবস্টেন্সটা হলো ওই অ্যান্টিজেনের এগেইনস্টে বা ওই অ্যান্টিজেনের বিক্রিয়ায়, ওই অ্যান্টিজেনের রেসপন্সে ওই সাবস্টেন্সকে আমরা বলি অ্যান্টিবডি। An antibody is a modified globulins or immunoglobulins produced in response to an antigen. Okay. Then instrument in the laboratory আমরা এটা পরে পড়ব। ওকে, তাহলে তোমরা কি আমার এই কথাগুলো বুঝতে পারছো কিনা? প্লিজ আনমিউট, নো প্রবলেম। জি স্যার। অর্গান ফাংশন টেস্ট, তার মানে এটা হলো আমার ক্লিনিক্যাল সবাই কথা বলতে পারবা, সমস্যা নেই, আনমিউট করতে পারো। আমরা এটা ডিসকাস করি একটু, যা পড়লাম এটা সম্পর্কে। খুব বেশি পড়ে হ্যারাসমেন্টের প্রয়োজন নাই বা নিজে ডিস্টার্ব হয়ে যাবে, তাই না? এই জন্য আমরা যেটা করবো সেটা হলো অল্প পড়েই মোটামুটি আয়ত্ত করার চেষ্টা করবো, যে আমরা আস্তে বুঝছি কিনা। ক্লিনিক্যাল কেমিস্ট্রি বুঝছি কিনা, দেখো ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি ইজ দ্য এরিয়া অফ ক্লিনিক্যাল প্যাথোলজি। আলটিমেটলি বডি ফ্লুইড অ্যানালাইসিসটাই হলো ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, তাই না? ওকে, দেন ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রির গুরুত্বটা কি দেখো, যে তুমি ডায়াগনোসিস করতে পারবা, আইডেন্টিফাই করতে পারবা ডিজিজের, আবার হলো ডিজিজ কেমন হচ্ছে, কমছে না বাড়ছে সেটা তুমি বুঝতে পারবা, এবং হলো ট্রিটমেন্টটাও তোমার ঠিক হচ্ছে কিনা, টু দা পয়েন্টে ট্রিটমেন্ট করছো কিনা সেটা তুমি বুঝতে পারবা, তাই না? কারণ এটা পেশেন্টের তুমি ডিজিজ কনফার্ম করার পরে বসে থাকলে হবে না, তার তোমার ডিজিজটা যে তুমি মেডিকেশন দিচ্ছ, যে ড্রাগটা তুমি দিচ্ছ ভালোর দিকে যাচ্ছে কিনা, পেশেন্টের শরীরের উন্নতি হচ্ছে কিনা, হেলথের দিকে যাচ্ছে কিনা, না উইক হয়ে যাচ্ছে আরো, সেটা দেখতে হবে। সেটা দেখার জন্য আমার ডিজিজ মনিটরিং করতে হবে, আবারও কন্টিনিউয়াসলি আমরা কি করতে হবে, পেশেন্টকে আবারও এক্সামিনেশন করে দেখতে হবে যে পেশেন্টের ওই পার্টিকুলার প্রবলেমটা আছে কিনা বা কম ভালোর দিকে আছে কিনা। যেমন এখন করোনা ভাইরাসের পেশেন্ট কি হচ্ছে, তোমার এক্সামিনেশন করে প্রথমে বলছে যে হ্যাঁ দিস পেশেন্ট ইজ সাফারিং ফ্রম করোনা কোভিড-19, তার মানে ডিজিজ ডায়াগনোসিস আইডেন্টিফিকেশন হয়ে গেল। তারপরে এটাকে আমরা কি করি, কয়েকদিন পরে আবার এক্সামিনেশন করে দেখি যে পজিটিভ কিনা। তখন যদি দেখি যে না নেগেটিভ হয়ে গেছে, তখন আবারও কি করি, আবার কয়েকদিন পরে আবারও এক্সামিনেশন করে কনফার্ম করি যে পেশেন্ট কি কনফার্ম নেগেটিভ কিনা। তার মানে এই সিকোয়েন্স থেকেই আমরা বুঝতে পারছি যে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি কি করতে পারছে, ডিজিজ ডায়াগনোসিস করতে পারছে, আইডেন্টিফিকেশন করতে পারছে, প্রগনোসিস করতে পারছে, এবং হলো ডিজিজ মনিটরিং করতে পারছে, এবং ট্রিটমেন্টটা ঠিক আছে কিনা সেটাও বোঝা যাচ্ছে, তাই না? দিস ইজ ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি। দেন আমরা কি কি ল্যাবরেটরিতে টেস্ট করি, এটা আমি অনেকক্ষণ ধরে বলছি। এটা সম্পর্কে কিছু জানতে চাইলে আমাকে কোশ্চেন করতে পারো, যে আমরা আসলে লিপিড প্রোফাইল অথবা রেনাল ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট বলো, if you have any question. Any question? No sir. Have you any question? Hello, assalamu alaikum. Alaikum. Hello. আমি শুনতে পাচ্ছি।
জি স্যার, আমি জানতে চাচ্ছিলাম যে নিউব্রনের যে সিরাম বিলিরুবিন বেশি থাকে, মানে এটা বেশি হ্যাঁ, থাকার কারণ কি? বেশি থাকার নতুন একটা এনভায়রনমেন্টে আসছে সেই কারণে বেশি থাকতে পারে। ওকে, স্যার স্ট্রেস এটা হচ্ছে। কি স্যার স্ট্রেস হিমোগ্লোবিন বেশি থাকার কারণে কি? হিমোগ্লোবিন বেশি থাকার কারণ না। কারণ হলো নরমালি যখন আমাদের হিমোগ্লোবিন বা আরবিসি ব্রেকডাউনের ফলে আমাদের হিমোগ্লোবিন বিলিরুবিন তৈরি হয়। তো সেক্ষেত্রে আমার যখন কোনো একটা নতুন স্ট্রেসড এনভায়রনমেন্টে আসছে, সেক্ষেত্রে নিউবর্ন বেবি যারা আছে তাদের ক্ষেত্রে বিলিরুবিন রাইজ করতে পারে। এবং নর্মাল ডেলিভারি বেবি যারা তাদের একটু বেশি হয় রাদার দেন সিজারিয়ান। কারণ জি স্ট্রেস স্যার। যখন হয় বেবির বা যে এনভায়রনমেন্টে সে আসছে সেই এনভায়রনমেন্টের সাথে তো কোপ করতে হয়। তখন পুরা নিজের ওখানে তো রেসপিরেশন চলছিল, আর এখন এখানে রেসপিরেশন চলছিল নিজের। সেক্ষেত্রে বডির স্ট্রেসের কারণে বিলিরুবিন বাড়ছে। ডেফিনেটলি আরবিসি ব্রেকডাউন হচ্ছে, যার ফলে বিলিরুবিন তৈরি হচ্ছে। ওকে। জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলতে পারেন, বলতে থাকেন, কোনো প্রবলেম নেই। স্যার কোশ্চেনটা হচ্ছে যে ডায়াবেটিক পেশেন্ট যে আপনার হচ্ছে যে প্রেগন্যান্সি অবস্থাতে ডায়াবেটিক ধরা পড়ে, পরবর্তীতে ডায়াবেটিক প্রেগন্যান্সি ডেলিভারি হওয়ার পরে আর থাকে না, এটার একটু কারণটা জানতে চাচ্ছিলাম। এটাকে আমরা বলি গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস। হ্যাঁ, এটাকে আমরা বলি গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস। এটা হলো অনেক সময় যখন প্রেগনেন্সিতে থাকে তখন বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স থাকে। ওকে, হরমোনাল ইমব্যালেন্সের কারণে আমাদের ফুডগুলা যে অ্যাবজর্ব হওয়ার কথা সেই অ্যাবজর্বটা সঠিকভাবে হয় না, যার কারণে ডায়াবেটিসটা মানে ব্লাড সুগার হাইপারগ্লাইসেমিয়া হতে পারে। ওকে, হাইপারগ্লাইসেমিয়া হয়। এবং যদি দেখো যে এরকম হয়, এটা গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস বলি আমরা। মানে গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মানে হলো যাদের প্রেগনেন্সির টাইমটায় তো ফার্স্ট সেকেন্ড থার্ড সেকেন্ড ট্রাইমেস্টার থেকে শুরু হয় নর্মালি, আবার ডেলিভারি যখন বাচ্চা চলে আসে তো কয়েকদিন পর থেকে দেখা যাচ্ছে আবার আগের মতো চলে আসে। তো এটা হলো হরমোনাল ইমব্যালেন্সের কারণে এই ধরনের হতে পারে। কারণ এটা মেটাবলিক ডিসঅর্ডার, ডেফিনেটলি মেটাবলিজম সঠিকভাবে না হলে আমাদের ডায়াবেটিস হতে পারে। সো আমরা এই সময়টায় ডায়াবেটিস যেটা হয় সেটাকে আমরা গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস বলি। ওকে, এটা আলাদা টার্ম। ঠিক আছে। জি স্যার। জি এটা স্যার। হয় মেইনলি আহ, পুরা তখন তো তার বডির পুরাই বিভিন্ন রকমের হরমোনাল চেঞ্জ হতে থাকে, তাই না? আবার জি যখন সে স্যার। নরমাল এই চলে আসে তখন এটা আবার চলে যায়, অনেক সময় ভালো হয়ে যায়। তা আরেকটা হচ্ছে যে টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস, এখন আমরা কি কোনো I am বায়োকেমিস্ট্রির asking the বা বায়োকেমিক্যাল question টেস্টের about মাধ্যমে the জানতে test পারবো name, যে? please. I'm asking the হ্যালো question. I want to know question about test name. Okay, I am just discussing about the name of the test only. Name of the test হ্যাঁ। only. Okay, তোমার কোশ্চেনটা বলো আবার। হ্যাঁ, স্যার আমি জানতে চাচ্ছিলাম যে টাইপ 1 ডায়াবেটিক, টাইপ 2 টাইপ 2 যেটা আমরা বলি ডায়াবেটিক মেলাইটাস। তাই এখন হ্যাঁ, কথা হচ্ছে যে কোনো বায়োকেমিস্ট্রি টেস্টের মাধ্যমে কি আমরা ডিফারেন্স করতে পারবো টাইপ 1 টাইপ 2? হ্যাঁ, ডেফিনেটলি। তুমি যখন ইনসুলিন এক্সামিনেশন করবা, ওটার জন্য আমাদের কি করতে হবে? ইনসুলিন এক্সামিনেশন করতে হবে। যে ইনসুলিনের লেভেল যদি দেখি যে আমার বেশি হয়, হ্যাঁ কম হয়, যেটা হলো ইনসুলিন ডিপেন্ডেন্ট, আর এটা ইনসুলিন ইনডিপেন্ডেন্ট। ওকে, যেটা হলো জি। ইনসুলিনের কারণে হয়। হ্যাঁ, হ্যাঁ এটা হ্যাঁ, হলো আমাদের। এটা এটা বুঝছে স্যার যে টাইপ 1 যেটা, এটা হচ্ছে যে টোটালি তার ইনসুলিন নির্ভরশীল, সে ইনসুলিন বাইরে হ্যাঁ, থেকে নিতে হবে। ডায়াবেটিক মেলাইটাস যেটা, তার প্যানক্রিয়াস দুর্বল হয়ে গেছে, তার জন্য সে হয়তো ওইভাবে পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন উৎপন্ন করতে পারতেছে না। কিন্তু এটা কি হ্যাঁ, আমরা কি কোনো বায়োকেমিস্ট্রি টেস্টের মাধ্যমে কনফার্ম করতে পারবো কিনা? হ্যাঁ, সেটা আমরা ইনসুলিনের এক্সামিনেশন করে বুঝতে পারবো ইনসুলিন লেভেলটা কেমন আছে সেটা। হ্যাঁ, ইনসুলিন জি লেভেল স্যার। দেখে বুঝতে পারবো। ইনসুলিন লেভেল এক্সামিনেশন করতে হবে। সেক্ষেত্রে আমাদের আর একটু অ্যাডভান্স লেভেলের এক্সামিনেশন করতে হবে। হ্যাঁ, অ্যাডভান্স লেভেলের। ওকে, স্যার এটা কি ধরনের টেস্ট, মানে ওইটা একটু জানতে চাচ্ছিলাম। হরমোনাল এক্সামিনেশন। হ্যাঁ, এটা হলো ইমিউনো অ্যাসে। হরমোনাল এক্সামিনেশন রেডিও ইমিউনো অ্যাসের মাধ্যমে করতে হয়। হরমোন এক্সামিনেশন, ইট ইজ দ্য বেসিক ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি এক্সামিনেশন। আমরা যেগুলোর কথা বলছি আজকে, এটা হলো জি। বেসিক এবিসিডি অফ ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি এক্সামিনেশন। ব্লাড গ্লুকোজ টেস্ট, ফাস্টিং র্যান্ডম। ওকে, আমরা যখন আরেকটু ডিটেইলসে পড়তে যাব তখন দেখবা যে সবই চলে আসবে। হ্যাঁ, we are জি just স্যার।
discussing about the basic ABCD of biochemical test. জি স্যার। ওকে, জি এগুলো স্যার। আমরা ডিটেইলস পড়বো যখন আমরা পুরা তোমার ডায়াবেটিস সম্পর্কে পড়বো, তখন আমরা এই যে তোমার যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো আমাদের ডিটেইলস ওখান থেকে অটোমেটিক চলে আসবে। আমরা জাস্ট ওয়ান্ট টু নো দ্য বেসিক ABCD অফ বায়োকেমিক্যাল এক্সামিনেশনস। ওকে জি স্যার। ওকে স্যার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হ্যাঁ, হচ্ছে বলো। এসজিওটি। স্যার এসজিওটি দেখা যায় যে অনেক সময় এসজিওটি বেশি থাকে, হার্টের কোনো প্রবলেম থাকতে, Yeah, সেটা আমরা yes. বলতেছি লিভার ফাংশন টেস্ট, এটার রিজন কি? আচ্ছা, এখন এখানে আমরা নরমালি আমরা যদি এই বিভিন্ন ইয়ের কথা দেখি যে জন্ডিস আছে না আমাদের, বা জি তোমার এই স্যার। বায়োকেমিক্যাল, এই দেখো রেনাল ফাংশন টেস্টের কথা বল। এখানে দেখো অনেকগুলো এক্সামিনেশন কথা বলা আছে, তাই না? যে জি স্যার। লিভার ফাংশন টেস্টে শুধু আমরা বিলিরুবিন না, এসজিপিটি না, এসজিওটি না, এখন এইগুলাকে বলা হচ্ছে মেইনলি লিভার ফাংশনের মধ্যে লিভারের প্রবলেম হলে এইটা কনফার্ম যে লিভারের প্রবলেম হলে এগুলা ইন্টারফেয়ার করা যায়। এছাড়াও আমাদের যে এটা এখানে আসছে শুধুমাত্র অবস্ট্রাকটিভ জন্ডিস যখন হয় তখনও দেখা যায় যে তোমার কোশ্চেন যেটা এসজিওটি লেভেল, আমাদের হার্টের প্রবলেম হলো এসজিওটি বেড়ে যায়। তো এটা হলো এমন একটা এনজাইম যেটা হলো নন স্পেসিফিক এনজাইম। কি এনজাইম? নন ফাংশনাল এনজাইম। নন ফাংশনাল এনজাইম এসজিপিটি, এসজিওটি, অ্যালকালাইন ফসফেটেজ, এই এনজাইমগুলোর কথা কি বলছি যে এটা নন ফাংশনাল এনজাইম। এরা আমাদের বডিতে স্পেসিফিক কোন কাজ করে সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু পার্টিকুলার কোন ডিজিজের ক্ষেত্রে ইন্ডিকেটর হিসেবে কাজ করে যে ওখানের প্রবলেম। তো আমরা যখন দেখি যে লিভারের প্রবলেম হয় তখন আমার এসজিপিটি, এসজিওটি, অ্যালকালাইন ফসফেটেজ বেড়ে যায়। ঠিক আছে, এখন আমরা যদি জন্ডিস কথা বলি, জন্ডিস হলো 3 ধরনের হতে পারে। তোমার হেমোলাইটিক জন্ডিস, অবস্ট্রাকটিভ জন্ডিস, হেপাটোসেলুলার জন্ডিস। হেপাটোসেলুলার জন্ডিসে কি হয়? এসজিপিটিটা বেড়ে যায়, তাই না? আবার দেখা অবস্ট্রাকশন যদি হয়, আরবিসি যদি ভেঙে যায় তাহলে অ্যালকালাইন ফসফেটেজ বেড়ে যায়, তাই না? আবার অনেক সময় কি হয়? এসজিওটি বেড়ে যায় হলো হার্ট রিলেটেড যদি কোনো প্রবলেম হয়। কারণ যখন আমাদের ব্লাড হার্টের প্রবলেম হবে, হার্ট রিলেটেড প্রবলেম হবে, হার্টের মাসলসের প্রবলেম হবে, দেন ইট উইল ইফেক্ট আওয়ার লিভার অলসো। সো লিভারের কোন এনজাইমটা বাড়ে সেক্ষেত্রে এসজিওটি বা সিনাম গ্লুটামিক অক্সালোঅ্যাসিটিক ট্রান্সঅ্যামাইনেজ। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে কি হয়, আমাদের লিভার হার্টের মাসলস গুলার প্রবলেম হলে আমাদের এসজিওটিটা বেড়ে যায়। আসলে এটা কিন্তু লিভার থেকেই তৈরি হয় এনজাইমগুলা, এবং লিভারের শুধুমাত্র ওটার পার্শিয়ালিটি যে হলো জাস্ট সিম্পল হার্টের প্রবলেম হলে এটা বেড়ে যায়, কিন্তু এটা এর জন্য আমরা এটাকে আবার হার্ট ফাংশন টেস্ট বলবো না, এটা লিভার ফাংশন টেস্ট। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, ওকে। এখানে আমরা বলছিলাম যে দেখো বিলিরুবিন হলো বাচ্চাদের ক্ষেত্রে অ্যারাউন্ড কত হয়? 10 মিলিগ্রাম পার ডেসিলিটার পর্যন্ত হতে পারে, তাই না? এটা হলো হচ্ছে অ্যাডভার্স এনভায়রনমেন্ট, এগুলোর কারণে আরবিসি ব্রেকডাউন হওয়ার কারণে নতুন জায়গায় আসলে তো তার নানান প্রবলেম হবে, তাই না? জি স্যার। এই কারণে হয়। আবার এটা দেখা ডাইরেক্ট ইনডাইরেক্ট দুইভাবে টেস্ট করা যায়। ল্যাবরেটরি এক্সামিনেশন করতে গেলে আমরা এগুলা এক্সামিনেশন করব ইন আওয়ার ল্যাবরেটরি, নো প্রবলেম। এই দেখো এখানে প্রোটিন, অ্যালবুমিন এগুলো কিন্তু লিভার ফাংশন টেস্টের পার্ট। হ্যাঁ, গামা জিটি আমরা জাস্ট ওখানে বলতেছি এবিসিডি জাস্ট বেসিক। ওকে, আরো ডিটেইলস পড়া যাবে, নো প্রবলেম। আমরা বলছি যে আমরা কি এই এক্সামিনেশন গুলো সম্পর্কে আর কোনো কোশ্চেন আছে কিনা? খুবই বেসিক আমরা যেগুলোর কথা বলছি শুধু, হ্যাঁ শুধু সিম্পল এই কয়েকটা। এখানে যা বলছি এগুলোর মধ্যে ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, আমি বলছিলাম হলো ইউরেমিয়া। কারণ রেনাল সিস্টেম যদি মেইনলি কি কাজ করে, আমাদের বডি থেকে এক্সক্রিশন করে ফেলে ওয়েস্ট ম্যাটেরিয়ালস গুলাকে। এখন তোমার যদি ওয়েস্ট ম্যাটেরিয়ালস বডিতে ট্র্যাপ হয় তাহলে কি হবে? বডিতে ট্র্যাপ হলো তাহলে আমার বডি আমার টক্সিক হয়ে যাবে না বডি? জি স্যার। হ্যাঁ, টক্সিক হয়ে যাবে। This is very bad for our body, for the maintenance of homeostasis of our body. সো আমরা আমাদের এটা মেইনলি হয় আমার যদি কিডনি ডিসফাংশন হয়, মানে কিডনি সঠিকভাবে তার কাজ করছে না মানে কি তার বডি থেকে এক্সক্রিশন করছে না, কি তার হলো ইউরিয়া, ক্রিয়েটিনিন, দ্যাট ইজ ওয়েস্ট প্রোডাক্ট অফ মেটাবলিজম, বের হচ্ছে না। হ্যাঁ, এটা না করলে আমাদের বডিতে ট্র্যাপ হবে, ইউরেমিয়া ডেভেলপ করবে। হ্যাঁ, তাহলে আমরা নরমালি কিডনি ঠিক আছে কিনা সেটার জন্য
একটা যদি টেস্ট করতে হয় তাহলে সেটা কি করব? একটা টেস্ট করলে আমরা সিরাম ক্রিয়েটিনিন টেস্ট করব। নো, মানে হ্যাঁ ক্রিয়েটিনিন ঠিক আছে, এটা তো মেজর। আমরা বলবো এটা হলো ইউরিন এক্সামিনেশন, খুবই সিম্পল, খুবই সস্তা। জি স্যার, 4 টাকা examination। ইউরিনের সাথে অ্যালবুমিন যায় কিনা সেটা আমরা হ্যাঁ, ফাইন্ড আউট এটা করব। ভেরি ভেরি সিম্পল এন্ড ভেরি ইজি টু এক্সামিন এন্ড ভেরি ইফোর্টেবল, তাই না? একটা পেশেন্ট জি তার 50 টাকা দিয়ে টেস্ট করায় ফেলতে পারবে, কিন্তু ক্রিয়েটিনিন টেস্ট জি করতে গেলে তার 200-250 টাকা লাগবে, আরো বেশিও লাগতে পারে অনেক অনেক জায়গায়। তো এই ভেরি সিম্পল। দেন যদি বলা হয় যে আরেকটা টেস্ট করো দুইটা, তা দুইটা করলে আমরা ইউরিনারি প্লাস হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন করব, আর যদি হ্যাঁ আরো বেটার আমরা চাই তাহলে সিরাম ব্লাড ইউরিয়া টেস্ট করব। হ্যাঁ পুরোটা, তারপর পুরোটার দিকে যাও, সমস্যা নাই। আমরা বলবো ফার্স্ট প্রায়োরিটি যদি গরিব পেশেন্ট হয় অথবা খুবই সিম্পলি তুমি বুঝতে চাও, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ইউরিন এক্সামিনেশনটা প্রায়োরিটি বেসড আগে আসবে, দেন ক্রিয়েটিনিন, দেন আদার্স। ওকে। আর জি লিপিড প্রোফাইল তো বুঝছো না? লিপিড প্রোফাইলে আমরা নরমালি আরো টেস্ট আছে, লিপিড প্রোফাইলে প্রচুর টেস্ট আছে, কিন্তু আমরা 4টা টেস্ট করি। একটা হলো কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল, লো ডেনসিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল। ওকে। আর জি লিভারের ফাংশনের অনেকগুলো টেস্ট আছে, এর মধ্যে আমরা 4টা টেস্ট করি নরমালি। একটা বিলিরুবিন, এসজিপিটি, এসজিওটি, অ্যালকালাইন ফসফেটেস। এখন এটা আমি বলতেছি বারবার এই কারণে, সাপোজ তুমি কোনো পেশেন্টকে কোনো তোমার তোমার কোনো লোকজনকে পাঠালা ডায়াগনস্টিক সেন্টারে লিভার ফাংশন টেস্ট লিখে, এখন তারা কিন্তু এই 4টার বেশি তোমার টেস্ট রেজাল্ট দিবে না। বিলিরুবিন টেস্ট করবে, জিপিটি, এসজিওটি, অ্যালকালাইন ফসফেটেস টেস্ট করবে, এই 4টার বেশি তারা রিপোর্ট করবে না। ওকে। আর জি তোমাকে কি করতে হবে, এই 4টাই টেস্ট দিবে তোমাকে। আর বাকিগুলা আরো যদি স্পেসিফিক জানতে চাও, যেমন গাম্মা জিটি, অ্যালবুমিন, গ্লোবুলিন, হ্যাঁ, এগুলা প্লাজমা প্রোটিন, এগুলা তোমার জানতে গেলে তোমাকে আলাদা করে স্পেসিফাই করতে হবে যে এগুলাও করতে হবে। ওকে। আবার রেনাল ফাংশন টেস্টের ক্ষেত্রে আমরা বিভিন্ন ক্লিয়ারেন্স টেস্ট বলি, হ্যাঁ, ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স রেট, ইনুলিন ক্লিয়ারেন্স টেস্ট, এগুলো আমরা করাতে পারি। তো সেক্ষেত্রে তোমাকে স্পেসিফাই করতে হবে। কিন্তু এবিসিডি বললে তোমার, যদি বলো যে শুধু আরএফটি লিখে তুমি পেশেন্টকে পাঠায় দাও, তাহলে তারা ইউরিয়া, ক্রিয়েটিনিন আর হলো ইউরিন এক্সামিনেশন করাতে পারে। ওকে। এই অল্প কয়েকটা টেস্ট করবে। আর লিপিড প্রোফাইল বললে তোমাকে শুধুমাত্র কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এইচডিএল, এলডিএল এই 4টা রিপোর্টই দিবে, বিএলডিএল এর রিপোর্ট দিবে না। ওকে। আরো 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 পার্টিকেলস আছে, এগুলা রিপোর্ট দিবে না। তো আমরা বলছি যে বেসিক, আমরা যদি কোনো পেশেন্টের বায়োকেমিক্যাল এক্সামিনেশন করতে চাই, বেসিক বায়োকেমিক্যাল এক্সামিনেশন, আমরা যদি মলিকুলার বায়োলজি যখন পড়বো তখন ওই যে তোমার ইনসুলিনটা আসবে, ইনসুলিন কিভাবে টেস্ট করতে হয়, এই যে কোভিড-19 এর যে এক্সামিনেশন পিসিআর এর মাধ্যমে টেস্ট করতে হয়, এগুলো আমরা পড়বো ওখানে ক্লিনিক্যাল মলিকুলার বায়োলজিতে। এটা হলো বেসিক ক্লিনিক্যাল বায়োকেমিক্যাল এক্সামিনেশন। দিস ইজ যদি মনে করো তুমি একজন পেশেন্টের ডায়াবেটিস কনফার্ম করতে চাও, তাহলে তুমি কি র্যান্ডম ব্লাড গ্লুকোজ টেস্ট করলে হবে? হবে না, কারণ হলো সে না খেয়ে আসে অনেকক্ষণ পর্যন্ত, তাহলে ডায়াবেটিস রোগীরও তো ব্লাড সুগার কমে যেতে পারে। আবার দেখা যাচ্ছে একটু আগে খেয়ে আসলো, তার গ্লুকোজ টেস্ট করলে তো অনেক বেশি পাইতে পারে। সো র্যান্ডম এক্সামিনেশন করলে লাভ হবে না, আপনাকে কি করতে হবে? তো ফাস্টিং। সবচেয়ে বেস্ট হচ্ছে ওজিটিটি করা। এখন ওজিটিটি করা আমি মনে করি না সবচেয়ে বেস্ট, কারণ হলো দেখো, তুমি যদি একটা পেশেন্টের, সে ডায়াবেটিক, সে কখনোই টেস্ট করে নাই, তুমি প্রথমে এসে ওজিটিটি টেস্ট করাচ্ছ, কারণ ডায়াগনস্টিক সেন্টারে যেটা হয় ফাস্টিং টেস্টটা করে রেখে দেয়, তার পরবর্তী স্যাম্পল কালেকশন করে রেখে দেয়, গ্লুকোজ খাওয়া দেয় সাথে সাথে। এখন ওই পেশেন্ট যদি সিভিয়ার হাইপারগ্লাইসেমিক অথবা ডায়াবেটিক পেশেন্ট হয়, তাহলে এই গ্লুকোজটা তার জন্য কি হার্মফুল হবে না? হার্মফুল হবে কি না? জি ওকে। এই জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে? ফাস্টিং এক্সামিনেশন। যখন ফাস্টিং রেজাল্ট বেশি পাওয়া যাবে, দেন তুমি ডিসাইড করতে পারো না, মানে এটা আসলে এই ওজিটিতে দেয়া যায় কিনা। যদি দেখো যে ফাস্টিংটা খুব বেশি না, মোটামুটি হয়তোবা আমরা জানি 5.7 পর্যন্ত বা 5.8 পর্যন্ত নরমাল, পেশেন্টের 6 এর ঘরে আছে ফাস্টিং, তাহলে তুমি ওজিটিটি ফেভার করতে পারো। আর যদি ওজিটিটি ফাস্টিং দেখো যে 9 পাইছো, 10 পাইছো, তাহলে এই পেশেন্টের জাস্ট 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট এক্সামিনেশন করাবো, 2 ঘন্টা খাওয়া নাস্তার পরে। তাহলে ওজিটিটি যদি এই পেশেন্টকে করাও, তাহলে দেখা যাচ্ছে ওই যে বেশি পরিমাণ 75 গ্রাম গ্লুকোজ খেতে দিবে, সেটা তার জন্য বার্ডেন হয়ে যাবে। হ্যাঁ, 75 গ্রাম, যে এখন যদি একটা পেশেন্টের যদি হাইট এবং ওয়েট কম থাকে সেক্ষেত্রে কি ওজন অনুযায়ী দেওয়া হবে নাকি 75 গ্রাম দেওয়া হবে?
ওজন অনুযায়ী দেওয়া হবে, পার কেজি অনুযায়ী আমরা এটা ফেভার করি। 75 গ্রাম গ্লুকোজ নরমাল হেলদি পার্সোনাল বলতে আমরা বুঝি 65 কেজি ওয়েটের যারা, তাদের ক্ষেত্রে। এখন আমার ছোট মনে করো ওজন কম, তাহলে তাকে কিন্তু অত বেশি দেওয়া যাবে না, ঠিক আছে? তার ব্লাড, তার গ্লুকোজ অত বেশি দেওয়া যাবে না। তবে এটা তো আর ডায়াগনোসিস সেন্টারের লোকজন বুঝবে না। তো সেক্ষেত্রে যখন রিপোর্ট আসে, রিপোর্ট অ্যানালাইসিস করে মোটামুটি তার নর্মাল হয়তো বা গ্লুকোজ খাওয়ানোর পরে যেভাবে হওয়ার কথা, কারণ তখন তো ওভারলোড হয়ে গেছে, তার যে পরিমাণ টলারেন্স হওয়ার কথা তার বডি অনুযায়ী সেই পরিমাণ তাকে ইনটেক করানো, তার চেয়ে বেশি ইনটেক করানো হয়েছে। ওকে, এটা ডায়াগনোসিস সেন্টার ডিসাইড করবে। স্যার HbA1c এটার গুরুত্ব মানে কতটুকু ডায়াবেটিক পেশেন্টের জন্য? হ্যাঁ, ডায়াবেটিক পেশেন্টের জন্য এটা গুরুত্বপূর্ণ। কারণ হলো ডায়াবেটিক পেশেন্টকে যে বলা হয় গ্লুকোজটা কি করার জন্য, যে কন্ট্রোলে রাখার জন্য, সে কন্ট্রোল করলো কিনা, সুগার বা ব্লাড গ্লুকোজটা বেশি পরিমাণে ইনটেক করলো কিনা সেটা রেগুলেশনটা মনিটর করা যায়। ওকে, ডায়াবেটিস পেশেন্টের জন্য এটা মনিটরিং ট্রিটমেন্ট, জাস্ট মনিটরিং। ওকে, যাদের HbA1c নরমালের মধ্যে থাকে, দেন তার ব্লাডের কি হচ্ছে, তার বডি কি করতে পারছে, টলারেন্সটা ঠিক করতে পারছে, গ্লুকোজটা যে পরিমাণে খাচ্ছে ইজ নরমাল তার বডির জন্য। আর যদি বেশি পাওয়া যায়, দ্যাট ইজ তার বডি অনেক, তার নরমাল যে পরিমাণ গ্লুকোজ তার জন্য নরমাল ছিল তার চেয়ে বেশি ফেস করছে, এবং এটা নট দ্য ইন্ডিকেটর অফ গুড হেলথ লাইফস্টাইল। ওকে, এটা ইন্ডিকেট করছে। সো HbA1c is the monitoring treatment for the diabetic patient, not the confirmatory test of diabetic patient. কনফার্মেশনের জন্য আমরা ওজিটি এক্সামিনেশন করতে পারি, কনফার্মেশনের জন্য। তবে আমাদের আগে কি করে নিতে হবে, ফাস্টিং আগে করব। দেন ফাস্টিং যদি তোমার দেখো যে ফাস্টিংই চলে আসছে 12, এই পেশেন্টের ওজিটি দরকার আছে? জি না। হ্যাঁ, এই টুয়ার্ডস পরবর্তীতে সে ধাপে ধাপে শুধু টুয়ার্ডস করবে। নরমালের চেয়ে একটু নরমালটা ক্রস করে ফেলছে কোনো কারণে, হয়তো আপার লিমিটের বাইরে চলে গেছে, হয়তো 6 এর ঘরে যখন আসে 6, হ্যাঁ, ডায়াবেটিস ব্লাড সুগার ফাস্টিংটা, তখন আমরা ওজিটি করতে পারি। তখন দেখা যাচ্ছে তার গ্লুকোজ ইনটলারেন্স আছে খুবই প্রাইমারি স্টেজে, হ্যাঁ, ইম্পেয়ার্ড গ্লুকোজ এরকম আছে, হ্যাঁ, তখন আমরা বুঝতে পারবো। ওকে, জি। আর কেউ নাই কথা বলার? হ্যালো হ্যালো, কিছু বলবা? হ্যাঁ জি স্যার, বুঝছি। তাহলে মনে করো তোমার মুরব্বী যারা আছে বাসায়, তাদের এক্সামিনেশন করতে চাচ্ছে, হ্যাঁ, প্রেসার বেশি হয়ে গেছে, তাহলে তার কি টেস্ট করাবেন? প্রেসার বেশি হলে আমরা ইউরিনারি করাবো আগে ফার্স্ট টাইম। প্রেসার সাথে লিপিড প্রোফাইল করাবো। তাহলে আমার কি বুঝতে পারবো? স্যার লিপিড প্রোফাইল যদি টোটাল কোলেস্টেরল, টিজি এই দুইটা যদি বেশি থাকে, অথবা এলডিএল বেশি থাকলে আমরা ওইটা ফাইন্ড আউট করে ওইটা মেডিসিন অ্যাপ্লাই করব। হ্যাঁ, ভেরি গুড। এইচডিএল যদি বেশি থাকে তাহলে কি হবে? এইচডিএল মানে হচ্ছে ভালো কোলেস্টেরল, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, আর এলডিএলটা হলো ব্যাড কোলেস্টেরল। এইচডিএল যত বেশি থাকবে তত সুবিধা, তাই না? এইচডিএল বাড়ার জন্য আমরা কি করতে পারি? আমরা সামুদ্রিক মাছ বেশি খেতে পারি, এবং এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড গুলো ইনটেক করতে পারি। এগুলো আমরা পড়বো সামনে আস্তে আস্তে। তাহলে এখন যদি কারো যদি প্রস্রাবে ইনফেকশন আছে, প্রস্রাব জ্বালা পোড়া করে, তার জন্য কি কি টেস্ট করব? হিমাদ্রি আছে? হিমাদ্রি স্যার ইউরিনারি টেস্ট করব নাকি? ওকে, তাহলে অনেক গুরুত্বপূর্ণ সময় তোমাদের নষ্ট করে ফেললাম আমি, হ্যাঁ, রাতের বেলায়। আজকে আসতে পারলাম, নো প্রবলেম। মিস কল। তাহলে আমরা আগামীকাল আবার ক্লাস নিব। জি স্যার, আজকে যা বলছি একটু আয়ত্ত করো, আর আগামীকাল ডিটেইলস আমরা পড়বো আবার। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। এলডিএল হচ্ছে এইচডিএল, এটা নরমাল রেঞ্জ কত? এইচডিএল আপ টু 36, অনেক সময় 40 বলা হয়, 36 পর্যন্ত থাকলে হয়ে যায়, 34 36, হ্যাঁ, 40 পর্যন্ত অনেক সময় বলতে থাকে। বাংলাদেশি যারা আছি আমরা, আমাদের 40 পাওয়া খুব টাফ,
আমাদের 30 এর কাছাকাছি আসলে আমরা বুঝি যে উই আর হেলদি। দুরন্ত, জি স্যার। হ্যাঁ কিছু বলবা? তোমার হোসেনদের কি অবস্থা? স্যার আছে আলহামদুলিল্লাহ ভালো সব। ইউনিভার্সিটির অবস্থা কি? স্যার ওদিকে যাওয়া পড়ে না এখন। কি করো তুমি ইউনিভার্সিটির কাছে থেকে ইউনিভার্সিটিতে আসো না, দেখবা না? আমি তো এবার নৌকা ভ্রমণে যাবো তোমার ওখানে। স্যার আমাদের